যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? একই সময় একই স্থানে কর্মসূচি, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে হবিগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুরো পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, থাম্বনেল এবং ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে গতকাল হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপর অতর্কিত এক হামলা হয়েছে। যে হামলার প্রতিবাদে আজকে দিনভর অনেক কর্মসূচি রয়েছে, তা আমরা জানবো এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়ে আমরা জানবো। তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? তারা কি জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গাউসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে, এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোনুই ভেঙেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময় ওই একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জেলা ছাত্র। দুই পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে যে কোনো সময় উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষ, জানমালের ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে এই প্রতিরোধমূলক ব্যবস্থা। জারি করা ১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এনসিপির উপরে এই হামলাটা কেন হইল? এই হামলাটা হয়েছে ওই যে ওরা বেয়াদব, ওদেরকে বেয়াদব বলা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি তো ভাই, ওর মুখে কোনো ট্যাক্স নাই, ওকে ট্যাক্স দিতে হয় না মুখে। ও যেটা বলে একেবারে তীর জায়গা মতো মারে, ইনায়া বিনায়া কথা বলে না, কূটনৈতিক চাল চালে না, সরাসরি আঘাত মারে। আর এই ধরনের আঘাত হজম করতে পারতেছে না, কারণ অভ্যস্ত না তো তারা তো দেখছে ভাই, ওই যে বিরোধী দল মানে গৃহপালিত বিরোধী দল দেখছে, যেটা শিখাই দিত সেটাই মাঠে যায় বলতো, মঞ্চে দাঁড়ায় যে কথাগুলো বলতো ওইখান থেকে যেটা শিখাই দিত, বা এখান থেকে যারা শিখাই দিত, বা ওই যে খাকি পোশাক থেকে যেটা শিখাই দিত ওই কথাগুলোই বলতো। আর এরা তো ভাই কারো কথা শুনতেছে না, তাদের একটাই কথা, জুলাই ছাড়া তারা কিছু বুঝে না। জুলাইয়ের আগেও তো তাদেরকে আমরা চিনতামও না, জুলাই পরে চেয়েছি। যাই হোক, এই এনসিপির উপরে আজকে হামলা করলো, আমাদের সার্জিস বলতেছিল হাসপাতালে নিয়ে যাচ্ছে, যারা আহত হয়েছে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই হাসপাতালের ওইখানেও আক্রমণ করা হয়েছে। ব্যাপারটা কেমন হয়ে গেল? আওয়ামী লীগের আমলে এমন দেখছি, ছাত্রলীগ ওই হেলমেট বাহিনী এরকম করতো, এখন কারা করতেছে? কারা এই শত্রুতা আমি শুরু করলো? তারা কি চায়? দেশটাকে কি তছনছ করে দিতে চান? জোর যার মুল্লুক তার, এটাই তো হয়ে গেছে ভাই। হ্যাঁ, এই যে জামাতের ইসলামের দেখেন জোর নাই বইলা ওই যে মসজিদের উপরে আক্রমণ হয়, মসজিদের ভিতরে যে আক্রমণ করে। আজকে যশোর চাইরে একজন এমপি আছে, ওনার নাম গোলাম রসুল সাহেব, বেচারা বিপদে পড়ে গেছে, ওনার বাড়িতে আক্রমণ। উনি একজন এমপি, ওনার বাড়িতে আক্রমণ। ঘটনা কি জানেন? ওনার একটা মেয়ে মানসিকভাবে অসুস্থ, এবং এই মেয়েটির চিকিৎসাও চলতেছে। হায়দ্রাবাদ দিয়ে চিকিৎসা করছে, ঢাকাতেও চিকিৎসা করছে, মানসিকভাবে সুস্থ না। এই মেয়েটি ছাদের উপর থেকে বা বারিন্দা থেকে গরম পানি ফালাইছে, সামনে একটা মাদ্রাসা ছিল, কারো গায়ে পড়ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক, একটা টাইমে হামলা। ভাই ভীষণভাবে হামলা, চারিদিক থেকে আইসা মিছিল, মিটিং, স্লোগান। আর ওই মানুষটি একজন এমপি অনলাইনে আইসা লাইভ করে বক্তব্য দিতেছে, এই যে দেখেন সার্টিফিকেট, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমার মেয়েকে ক্ষমা করে দিবেন। এবং উনি পুলিশের হেল্প চাইতেছে, পুলিশও গেছে, কিন্তু কোনো উপায় নাই, কাউকে থামাইতে পারতেছে না, কারণ ওই যে দুর্বল দলের এমপি। হ্যাঁ, দুর্বল দলের এমপি, জামাতে ইসলামের এমপি মানে বর্তমানে দুর্বল দল। ওই যে একজন বলছিল না, এক মৌলানা বলছিল জামাতের লুঙ্গি খুইলা ফালাবে, ওই লুঙ্গি খুইলা ফালাইতেছে। এখন মনে হইতেছে কি জানেন, জামাতে ইসলাম আল্লাহ রাস্তে পার্টি। হ্যাঁ ভাই, আল্লাহ রাস্তে পার্টি, ওনাদের কেউ নাই, যার যা ইচ্ছা তাই বইলা যাবে। দেখেন রাশেদ খান, এই যে রাশেদ খান,
আজকে একটা সেমিনারে গেছিল, ওই সেমিনারের পিছনে ব্যানারে কি লেখা, ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্য ঐক্য চাই, বিভেদ নয়। পিছনে ব্যানারে লেখা একটা ন্যায় ভিত্তিক সমাজ চাই, কোনো বিভেদ না। আর ওইখানে দাঁড়ায় এই রাশেদ খান বক্তব্য রাখতেছে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস এরা নাকি জুলাই চায় নাই, এরা চাইছিল শেখ হাসিনাকে টিকায় রাখার জন্য, যার জন্য এরা উপদেষ্টা হইতে পারে নাই। সেই 25 বছর আগের কাহিনী, 25 বছর তো না, 25 মাস আগের কাহিনী আবার তুইলা ধরছে। উনি কিন্তু গেছে কোন মঞ্চে কথা বলতে, যেন কোনো বিভেদ তৈরি না হয়, একটা ঐক্য করার জন্য, একটা সমাজ গঠন করার জন্য উনি বক্তব্য রাখতে গেছে। উনার পিছনের ব্যানারে লেখা আছে ন্যায় ভিত্তিক একটা সমাজ চাই, ঐক্য চাই, বিভেদ নয়। অথচ কথা বলতেছে বিভেদের, অথচ যা কিছু কথা বলতেছে সবই ভাই ঘৃণা আর ঘৃণা। উনি আমাদের জামাতের আমির সাহেবকে নিয়েও যা তা কথা বলছে, এবং ওই যে গাজী সাহেবকে নিয়েও কথা বলছে। ওই যে মগবাজারের কাহিনীটা তুলে ধরছে গাজী সাহেবের, আবার ওই লিফটের কাছে, লিফটের সামনে চুমাচাটি করছে, ওই কথাগুলা বলতেছে, হাসাহাসি করতেছে এবং বিভেদ ছড়াইতেছে। আর এই রাশেদ উনি তো কাপড় পরা অবস্থায় ছিল, যা কিছু করছে, চুমাচাটি দিছে। আপনার দলের কিছু ভিডিও বাইর হয়েছে, আপনি দেখেন না? আয় হায়, এ তো পুরাই যুদ্ধে নেমে গেছে। যেভাবে মিসাইল ছাড়তেছে বিছানার উপরে, গায়ে তো কিচ্ছু নাই, সেটা নিয়ে কথা বলেন না, সেটা উনি দেখতে পায় না। আসলে এইসব ঘৃণিত কথাবার্তা নিয়ে আলোচনা করতো না, ঘৃণা লাগতেছে। এই রাশেদ খান একা না কিন্তু ভাই, এই যে যমুনায় যারা গেছিল, আয় হায়, যেও না যেও না যমুনায় গো, কাচ্চি বিরানি খেতে তুমি, যেও না যমুনায় গো, কাচ্চি বিরানি খেতে তুমি। ওই বিরিয়ানি যারা খাইছে, আমার মনে হয় কাচ্চি বিরিয়ানি খাওয়াইছিল, তাদের মধ্যে আরেকজন আছে ভাই আম তারেক, ও মাঠে নাইমা গেছে ভাই, এই যা মুখে আসে তাই বলতেছে। এদের কথাবার্তার মধ্যে না চটি বইয়ের গন্ধ পাবেন। তখন তো আর মোবাইল যুগ ছিল না, ট্রিপল এক্স কেউ দেখতে পাইতো না, ওই চটি বই বিক্রি হইতো গুলিস্তানে। এদের কথাবার্তার মধ্যে না ওই চটি বইয়ের গন্ধ পাবেন। এর পিছনে কারণও আছে, কারণ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে কাছে টাইনা নেওয়া হয়েছে। আর তাদেরকে কেন কাছে টানছে? তারা ঘৃণা ছড়াইতে পারে, তারা বিভাগ তৈরি করতে পারে। এই যে এই কথাবার্তাগুলো যদি বলে, দেখেন দেশের প্রধানের সাথে যার চলাফেরা, তাকে কি পদ দেওয়া হয়েছে? রাজনীতির সহকারী, মানে বিএনপি কিভাবে চলবে না চলবে এইসব উপদেশ উনি দিবে। আবার ওনার মানও আছে কিন্তু, সচিবের মান। হ্যাঁ ভাই, অনেক সচিব এই জন্য লজ্জিত, কারণ কি এই সচিব হওয়া ভাই অনেক কঠিন কাজ। একটা লোক ভাই চাটাচাটি আর গালাগালি কইরা এই পর্যায়ে চলে আসবে, যার জন্য অনেক সচিব মনে মনে চাইতেছে কি জানেন, চাকরি ছেড়ে দিবে। হ্যাঁ ভাই, এই সচিব পদটাকে অপমান করা হয়েছে। এই মর্যাদাটা যে এই ছেলেটা রাখতে পারবে না, এটা বিএনপির ভিতরেও এখন আলোচনা হইতেছে। যাই হোক, একে নিয়ে আলোচনা করি না, আলোচনা আসতে হবে কোন জায়গায় জানেন? উপরে যখন এইভাবে ঘৃণা ছড়ায়, তখন ওই যে মাঠ পর্যায়ের ছেলেরা যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আরো উৎসাহিত হয়। আমাদের নেতার কাছে, বসের কাছে চলে গেছে উনি ওই গালাগালি কইরা আর ঘৃণা ছড়ায়া। তাইলে আমরা ওই একই কাজ করি না কেন? যার জন্য রড নিয়ে নাইমা গেছে ভাই। এটা কোনো কথা? কাদের গায়ে হাত তুললেন? এতই দুর্বল মনে করতেছেন আপনারা? এতটা দুর্বল মনে করেন না। সার্জিসের অভিযোগের মধ্যে একটা পার্ট ছিল যে আমাদের খুব কাছাকাছি পুলিশ দাঁড়ায়া ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। পুলিশ দাঁড়ায়া ছিল, তাদের কোনো ভূমিকা দেখে নাই, হয়তো ভূমিকা দেখাইতে পারে নাই, কারণ যেভাবে রড নিয়ে নামছে ওই পুলিশও হয়তো ভয় পাইছে। এর মধ্যে কিছু ভিডিও তো আপনারা দেখছেন। একটা ভিডিও দেখলাম ভাই, ওই যে কিশোর গ্যাং রাস্তার উপরে ভাই পুলিশের উপরে হামলা করছে, এরকম দৃশ্য দেখতে পাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে নিয়ে সবাই বলা বলি করতেছে, আপনারা ওই কমেন্ট বক্সে গেলেও দেখবেন, এবং আপনি পাশের কারোর সাথে যদি আলাপও করেন তার মুখও শুনতে পাবেন। বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আমার মনে হয় সবচেয়ে বিফল স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব। আমার তো মনে হয় না নির্বাচিত কোনো সরকারের আমলে 5 মাসে এত ঘটনা ঘটছে। জুলাইকে যারা বাঁচায় রাখার জন্য এই এনসিপি দলটা গঠন করলো। ভাই ব্রাদার, এটা তো স্বীকার যাইতেই হবে, এনসিপি নামে কোনো দল না থাকলে আজকে জুলাই নিয়ে কেউ কথা বলার থাকতো না। এনসিপি নামে রাজনৈতিক একটা মঞ্চ তো পাওয়া গেছে জুলাইয়ের জন্য, ওইখান থেকে কথা বলার কিছু মানুষ তো পাওয়া গেছে। যে জওয়ানরা জুলাইয়ের সাথে জড়িত ছিল তারাই তো এর সাথে জড়িত। অনেকে এইসব বলার চেষ্টা করে ওরা কেন উপদেষ্টা হয়েছিল, ওরা টাকা পয়সা মারছে, ওরা অনেক কিছু কামায় নিছে, কেউ কিন্তু কোনো প্রমাণ দেয় না, সবাই মুখে মুখে অভিযোগ। এই রাশেদ খান কি বলতেছে জানেন? আগস্টের 7 তারিখে তাকে একজন বলছে, হাসনাত এবং সার্জিস, ওনারা দুজন চাইছে শেখ হাসিনাকে এই দেশে রাখার জন্য, আর বাকিরা চাইছে এই দেশ থেকে তাড়াইবার জন্য। যার জন্য এই দুজন উপদেষ্টা হইতে পারে নাই। এই দুজন হইল জাত বেঈমান, এই দুজন জুলাইয়ের সাথে বেঈমানি করছে। রাশেদ খান এমন কথা যদি বলে, তাহলে মাঠ পর্যায়ের লোকে কি মনে করতেছে?
ওই যে আমাদের বসের সঙ্গে যিনি উঠা বসা করে উনি যখন এই কথাগুলো বলে, তার মানে এই কথাগুলো বসের মনের কথা, তাই তো মনে করবে, যার জন্য আজকে এই আক্রমণ। এনসিপি অলরেডি ঘোষণা দিছে যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে, এই হামলার বিচার না হবে, অপরাধীদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকা ছাড়বে না। অলরেডি ঘোষণা দিছে। এই মুহূর্তে সবচেয়ে আগে আসা উচিত কাদের? ছাত্র শিবিরের। আর চুপ করে থাকা যাবে না, ছাত্র শিবিরের মুখ খুলতে হবে। অলরেডি খুলছে, এবং জামাতে ইসলামের পাশে ছাত্র শিবিরকে দাঁড়াইতে হবে, এনসিপির পাশে ছাত্র শিবিরকে দাঁড়াইতে হবে। কেউ কাউকে ছাইড়া যাইতে পারবেন না। অলরেডি কিন্তু 11 দল ভাঙ্গা দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র সবই কইরা ফেলাইছে। কিছুটা হয়তো সাকসেসফুল হয়েছে, কিন্তু কিচ্ছু যায় আসে না। তাদের মেইন টার্গেটটা কি জানেন? এনসিপিকে আলাদা করা জামাত ইসলাম থেকে। এনসিপিকে আলাদা করতে হবে। এনসিপি সহকারে জামাত ইসলাম যদি এনসিপির সাথে এক হয়ে থাকে, আর যদি গণভোটের রায় দিয়ে দেয়, সনদপত্রের রায় দিয়ে দেয়, তাহলে কি দাঁড়ায়? তার মানে পুরো ক্রেডিটটা চলে যাইতেছে জামাত ইসলামের দিকে, এনসিপির দিকে, এদিকে চলে যাচ্ছে। তার মানে কি 24 মানে জামাত ইসলাম, তার মানে 24 মানে জামাত ইসলাম, এনসিপি এবং বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ। এইটাই তো বুঝায়। এইটাই মাইনা নিতে পারতেছে না, আর জামাতের থেকে আলাদাও করতে পারতেছে না এনসিপি কে। যার জন্য ভাই রাগ এনসিপির উপরে, মার্শালারে মাইরা ফাটায় ফেলা, ভয় ঢুকায় দে, এমন ভাবে ভয় ঢুকায় দেয় যেন আমাদের কাছে এসে আশ্রয় চায়। ভাই আমাদের জান বাঁচান, আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা আশ্রয় দিয়ে দেবো, আর জামাত ইসলাম আরো দুর্বল হয়ে যাবে। তখন ইচ্ছা মতো পিটাইতে পারবে, ইচ্ছা মতো খেলতে পারবে, ওই ছক্কা মারতে পারবে, ওই ধান্দায় আছে। এগুলা ভুল স্বপ্ন। এইসব দিবা স্বপ্ন থেকে বাইরে হয়ে আসেন। হ্যাঁ, আপনারা দিবা স্বপ্নে আছেন অথবা ঘুমায় আছেন, জায়গা উঠেন। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। ভাই ব্রাদার, একটা শেষ কথা বইলা বিদায় নেবো। এই যে আজকে জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা লাগছে, এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অনেক রকম খেলা খেলতেছে। এই যে রড নিয়ে বাইরাইতেছে না, যাই দেখেন খুঁজলে পাবেন, ওইখানে আওয়ামী লীগেরও লোকজন আছে। এইভাবে পুরো দেশটা অস্থিরের দিকে যাচ্ছে। মানুষের মনের মধ্যে ক্ষোভ জন্ম নিতেছে। সবাই মনের মধ্যে একটাই প্রশ্ন, হায় নির্বাচন হইলো, ভোট দিলাম, তারপরও কেন দেশের এই অবস্থা? এই অবস্থা শুধু একটি কারণে। একই তফসিলের মধ্যে দুইটা ভোট ছিল, একটা ভোট মানছেন, আরেকটা ভোট মানেন নাই। এই যে একটা বেইমানি, এই যে একটা নিমখারামি, এই প্রশ্নটাই মানুষের মনের মধ্যে গাইঠা গেছে, যার জন্য কারো মনের মধ্যে শান্তি নাই। আর এই অশান্তির ভিতরে, অস্থিরতার ভিতরে ভালো কিছু কি আশা করেন? নিশ্চয়ই না। এই ধরনের অস্থিরতা দেখলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে, ঘোড়ার ডিম আসবে, ঘোড়ার ডিম আসবে, দেশ আরো খারাপের দিকে যাবে। যদি ভালো চান গণভোটের রায় দেন, আর গণভোটের রায় না পাইলে মানুষের ভিতর থেকে যে দীর্ঘশ্বাস আসবে না, ওই দীর্ঘশ্বাসে উইরা যেতে পারেন। হ্যাঁ ভাই, উইরা যেতে পারেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।